শিক্ষার্থীরা, আজ আমরা শিখব টেন্স। টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আসলে টেন্স না জানলে ইংরেজি বলা লেখা কোনটাই সঠিকভাবে সম্ভব না অ্যাজ এ স্টুডেন্ট। সো আমাদেরকে টেন্সটা ভালো করে শিখতে হবে। তা আমরা কীভাবে টেন্স শিখব, কেন টেন্স শিখব সেটা টেন্স শিখব এই জন্য যে আমরা একটি সেন্টেন্স যদি তৈরি করতে চাই, প্রথমে আমাদেরকে টেন্স এর ধারণা থাকতে হবে। আর এই টেন্সকে ইংলিশ গ্রামারের মা বলা হয়। আর টেন্সের মা হচ্ছে ভার্ব। এই ভার্ব সম্পর্কে ক্লিয়ার ধারণা না থাকলে টেন্স গঠন করা কঠিন হয়ে পড়ে। প্রথমে ভার্বের ব্যবহার জানতে হবে, কারণ যে সেন্টেন্সটি আমরা লিখি না কেন বা বলি না কেন সেটা কোনো না কোনো টেন্সের ভিতরে পড়তে হবে। আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা আগে দেখে নিই। আমি যদি এখন একটা উদাহরণ লিখি এইভাবে যে আই ইট রাইস, এখানে আমি একটা এক্সাম্পল লিখলাম আই ইট রাইস। এর বাংলা হচ্ছে আমি ভাত খাই। এই আমি ভাত খাই, এখানে খাই হচ্ছে ভাত, খাইয়ের ইংরেজি হচ্ছে ইট। এই ইট ভাতটা ভার্বের কোন ফর্মে আছে, এটার জন্য আমাদের জানা দরকার ভার্বের ফর্ম কয়টি। ভার্বের ফর্ম হচ্ছে 5টি। এক নম্বরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এটাকে রুট ফর্মও বলা যায়। 2 নম্বর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। 3 নম্বর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বর হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়। আর 5 নম্বর হচ্ছে ভার্বের এস বা ইএস ফর্ম, অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়ে একটা নতুন ফর্ম তৈরি হয়। এই 5টি ফর্ম, এই 5টি ফর্মেরই ব্যবহার আলাদা আলাদা টেন্সে আছে। সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এইবার আসি আমরা টেন্সটা কখন নাম পরিবর্তন করে। যখনই তার ভার্বের চেহারা পরিবর্তন করে তখনই টেন্সের নামেরও পরিবর্তন ঘটে। কিভাবে দেখি, এটাকে যখন আমি লিখব আই অ্যাম ইটিং রাইস, এখানে লিখলাম আই অ্যাম ইটিং রাইস। যখন আমরা ভার্বটা ছিল শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন সেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন ভার্বের সাথে আইএনজি ফর্ম হলো এবং তার আগে একটা এম যুক্ত হলো, অর্থাৎ একটা সাহায্যকারী ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি হলো, তখন এই টেন্সটার নাম হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে যতবার আমরা ভার্বের রূপের পরিবর্তন ঘটাবো ততবারই টেন্সের নামেরও পরিবর্তন ঘটবে। আরেকটি উদাহরণ দেখি আমরা, আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এখানে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম চলে এসছে, আর তার আগে এসছে একটি সাহায্যকারী ভার্ব হ্যাভ। তাহলে দেখা গেল যে আবার ভার্বের চেহারার পরিবর্তন হলো এবং এর সাথে সাথে টেন্সের নামেরও পরিবর্তন হয়ে গেল। কিভাবে, সাবজেক্ট আই ছিল, তিনটাতেই আই আছে। অবজেক্ট রাইস ছিল, রাইসই আছে, শুধু পরিবর্তন হয়েছে ভার্বের। আর এই ভার্বের পরিবর্তন হওয়ার কারণে টেন্সের নামেরও পরিবর্তন হয়ে গেল। এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
এবার আমরা 4 নম্বরে চলে যাই। যদি আমরা এটা এভাবে লিখি, আই হ্যাভ বিন ইটিং রাইস। এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে ভাগটা হয়ে গেল এই। এবার আমরা দেখতে পেলাম যে ভার্বের চেহারার পরিবর্তন হওয়া মানে টেন্সের পরিবর্তন হয়েছে। যখন টেন্সের পরিবর্তন হয়ে গেল তখন আমরা বুঝতে পারলাম যে ভার্বই হচ্ছে টেন্সের মূল চালিকা শক্তি, অর্থাৎ ভার্ব যেদিকে যাবে টেন্স সেদিকে যাবে। এখানে আমরা এখন যদি টেন্সের সংজ্ঞা দিই তাহলে সংজ্ঞাটা এমন হবে যে ক্রিয়ার কার্য সম্পন্ন হওয়ার সময়, যখন ক্রিয়ার কার্য সম্পন্ন হয় তখন এর যে পরিবর্তন হয়, এর যে রূপের পরিবর্তন হয়, ক্রিয়ার কার্য সম্পন্ন হওয়ার সময় এর রূপের যে পরিবর্তন হয়, অর্থাৎ ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকেই টেন্স বলে। টেন্সটা বলেই এই ভার্বের উপর ভিত্তি করে, ভার্ব যখনই পরিবর্তন হবে তখনই টেন্সটাও পরিবর্তন হয়ে যাবে। এক্ষেত্রে আমরা টেন্সের প্রাথমিকভাবে আমরা তিনটা টেন্স পাই। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমান কাল, আমরা এই যে এখন কথা বলছি এটা বর্তমান। আমি গতকালকে কি করেছিলাম এটা অতীত, অর্থাৎ আমি যখন যেখানে তখন সেটা প্রেজেন্ট, আর তার আগে যেখানে ছিলাম সেটা হচ্ছে পাস্ট, আর আগামীতে যেখানে যাবে সেটা হচ্ছে ফিউচার। অতএব প্রাথমিকভাবে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এইবার এই প্রেজেন্ট টেন্সের ভিতরে আবার একটু সময়ের কারণে একটু তারতম্য দেখা যায়, যে আমি এই এখন আমি কোথায়, এখন আমি বাড়িতে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি কি করছি, আমার কাজ, কোন কাজটা চলমান আছে, আমি এখন কথা বলছি, আমি একটা ক্লাস করাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি একটু আগে কি করেছি, একটু আগে আমি নাস্তা করেছি বা চা পান করেছি, একটু আগে করেছি, অর্থাৎ সে কাজটা হয়েছে বা এইমাত্র শেষ হয়ে গেছে, কিন্তু তার রেজাল্ট এখনও আমার ভিতরে রয়ে গেছে। তারপরে আমি কতক্ষণ ধরে, মানে আগে শুরু করেছি এখনও করছি, যেমন আমি 5 মিনিট ধরে এই ক্লাসটা নিচ্ছি, এই যে একটা পিরিয়ড অফ টাইম ধরে কাজটা করছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ভিত্তিতে প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো প্রত্যেকটা টেন্সেই আলাদা আলাদা করে দেওয়া যাবে, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এটা পাস্টেও দিতে পারি, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি করব, ফিউচারে কি হবে, ফিউচারেও ঠিক একইভাবে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কি বুঝলাম, যে 3টা টেন্স, কিন্তু প্রত্যেকটার আবার 4টা করে আছে। তাহলে মোট আমরা যদি যোগ করি 4 4 4, তাহলে 12টা টেন্স হচ্ছে। আমরা এই 12টা টেন্সের ব্যাপারে আমাদের ক্লিয়ার ধারণা যদি থাকে, তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা কোনো না কোনো টেন্সে ফেলে নিজে বলতে পারবো এবং লিখতে পারবো। আমরা এই 12টা টেন্সের ধারণাটা ক্লিয়ারভাবে আজকে এখান থেকে নেব। তাহলে আমরা শুরু করি কিভাবে আমরা এই 12টা টেন্স শিখব। আই রাইট আ লেটার। আমরা প্রথমেই সাবজেক্ট লিখলাম। সাবজেক্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো সেন্টেন্স দিতে গেলে প্রথমে আমরা সাবজেক্ট খুঁজে পাই না। যখন সাবজেক্ট খুঁজে না পাবো তখন নিজের দিক থেকে শুরু করতে হবে। আমি কে, আমি, আমার নাম, এবার আমার সামনে যারা আছে তাদেরকে দিয়ে, মানে নিজের দিক থেকে শুরু করতে হবে। তাহলে সাবজেক্ট খুঁজে পাওয়া কোনো কঠিন বিষয় হবে না। আমি
চিঠি লিখি, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটাকে যখন আমি এই কাজটাকে যখন চালাবো, যখন লেখা চলবে, তখন কি বলবো? তখন বলবো আমি চিঠি লিখছি। যখনই আমি চিঠি লিখবো, তখন আমাকে অবশ্যই আইএনজির হেল্প নিতে হবে এবং তার আগে একটি সাহায্যকারী ভাব দিতে হবে। সেটা কি? আই অ্যাম রাইটিং আ লেটার। হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই কাজটা আমি লিখলাম, মানে এই চিঠি লিখে রাখলাম বা চিঠি লেখা শেষ হয়ে গেছে, চিঠিটা লিখেছি। তাহলে আমি চিঠিটা লিখে শেষ করেছি, যখন ওই কাজটা শেষ হয়ে গেল কিন্তু লেখাটা আমার হয়ে গেছে, ওই কাজটা আবার করতে হবে না। সেই ক্ষেত্রে যখন আমরা যাব, সেই রকম সেন্টেন্স যখন আমরা লিখব, তখন আমরা কি লিখব? তখন আমরা লিখব আই হ্যাভ রিটেন আ লেটার। হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইবার আমি চিঠিটা লিখছি, অনেকক্ষণ থেকে লিখছি, আগে আরম্ভ করেছি, এখনও লেখা শেষ হয়নি, এই যে একটা লং টাইম ধরে কাজটা চলছে, সেইটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আওতায় নিয়ে যাব। তাহলে সেটা কি হবে? আই হ্যাভ বিন রাইটিং আ লেটার। এখানে আমরা একটু ক্লিয়ার ধারণা নিই, যখনই কোনো কাজ চলমান থাকবে তখন আইএনজির ফর্মটা বা ভার্বের সাথে আইএনজি করতে হবে। আর যখন লং টাইম হবে তখন হ্যাভ বিন বা হ্যাজ বিন আনতে হবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন আনতে হবে। আর যখন এই কাজটা কি মানে শর্ট টাইমের ভিতরে বা শেষ হয়নি বা এইমাত্র শুরু করেছি, চলছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট টেন্সে আমরা 4টা ফর্মে আমরা কিভাবে যাই। এইবার আমরা একইভাবে পাস্ট টেন্সে 4টা ফর্মে নিয়ে চলে যাব। সেটা কিভাবে দেখি। 5 নম্বরে যাব আমরা। যখন পাস্ট টেন্সে যাব তখন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। অর্থাৎ আই, এই ভার্বের রাইটের পাস্ট ফর্ম কি? রাইট, রোট, রিটেন। আরেকটা বিষয় বলা দরকার যে টেন্সের উপরে কাজ করতে হলে অবশ্যই ভার্বের যে চার্ট আছে সে চার্টটা অবশ্যই পড়াশোনা করতে হবে বা বাড়িতে দেখতে হবে। অর্থাৎ রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব, যেটাকে আমরা বলি, যে ভার্বের যে ফর্মের যে চার্ট আছে, সেই রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বের সেই চার্টটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। সেটা সম্পর্কে ধারণা নাই, এটাকে আমরা মন্ত্র হিসেবে বলি যে ডু, ডিড, ডান, গো এন্ড গান, রাইট, রোট, রিটেন। হ্যাঁ, এই যে একটা ভার্ব বলার সাথে সাথে বাকি ফর্মগুলো কি সেটার সাথে সাথে ব্রেনে চলে আসতে হবে। তাহলে আমরা খুব দ্রুত টেন্সটা অ্যাপ্লাই করতে পারবো এবং টেন্সটা ধরতেও পারবো। তাহলে আমরা রাইট, রোট, রিটেন, তাহলে রাইট যদি প্রেজেন্ট ফর্ম হয়, রোট হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আই রোট এ লেটার। এখানে এই রোট হচ্ছে পাস্ট ফর্ম, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে পেরেছি। এবার আমাদের আইএনজি দিলে কন্টিনিউয়াস হবে, কিন্তু পাস্ট ফর্ম এই এম ইজ আর এর পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়ার। তাহলে আমরা এখানে আবার লিখব আই ওয়াজ। এবার আইএনজি ফর্ম চলে আসবে, কন্টিনিউয়াস মানে আইএনজি ফর্ম, রাইটিং আ লেটার। এবার আমরা যদি পারফেক্ট টেন্সে যাই, পাস্ট পারফেক্টে যাই, তাহলে আমরা কি করব? যে সাবজেক্ট দিলাম আই, এবারে হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাভ, হ্যাড, হ্যাড। হ্যাভের এটা মন্ত্র আছে যে হ্যাভ বা হ্যাজ, হ্যাড, হ্যাড। অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে, হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে আমরা এখানে লিখবো আই হ্যাড। আর যখন হ্যাড লিখবো পারফেক্ট মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ রিটেন, রিটেন, রিটেন আ লেটার। এবার আমরা 8 নম্বর টেন্সে আমরা কি শিখেছিলাম? 8 নম্বরে আমরা বলেছিলাম যে একটা বিন যুক্ত হবে, আবার আইএনজি আসবে। তাহলে আমরা দেখছি সাবজেক্ট বসালাম, হ্যাড আছে, হ্যাড ছিল, আচ্ছা,
একটা বিন অতিরিক্ত আসবে, হ্যাড বিন রাইটিং আ লেটার। আমরা সিম্পলি শিখলাম যে খুব সহজে একটা ভার্ব দিয়ে কিভাবে 12টা টেন্স আমরা তৈরি করব, এটা আমরা শেখার চেষ্টা করছি। এখানে কোনো রকম জারি জুরি বা কোনো রকম লুকোচুরির কিছু নাই, খুবই সিম্পল। এবার আমরা চলে আসব ফিউচারের টেন্সের দিকে। ফিউচার টেন্সে আমরা একইভাবে তৈরি করবো ফিউচার ইনডিফিনাইট টেন্স। আর ফিউচার ফর্ম আছে, ফিউচার ফর্ম বলে আলাদা করে কিছু হয় না, কিন্তু ফিউচার তৈরি হয় শ্যাল বা উইল দিয়ে, শ্যাল বা উইল দিয়ে। তাহলে এখানে 9 নম্বরে হচ্ছে ফিউচারে আই সাবজেক্ট থাকবে, শ্যাল, শ্যাল ভার্বের প্রেজেন্ট ফর্ম যাবে রাইট, রাইট আ লেটার। এখানে এই শ্যাল হচ্ছে ফিউচারের মূল আইকন। শ্যাল বা উইল, শ্যাল বা উইল দিয়ে ফিউচার তৈরি হয়। এবার আমরা চলে গেলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আই শ্যাল বি, কন্টিনিউয়াসে একটা বি অতিরিক্ত আসবে, রাইটিং আ লেটার। অর্থাৎ কন্টিনিউয়াস মানেই হচ্ছে বি ভার্ব থাকবে, কন্টিনিউয়াস মানেই বি ভার্ব থাকবে। এই বি আমরা প্রেজেন্টে পেয়েছিলাম, বির রূপটা পেয়েছিলাম অ্যামিজার, পাস্টে পেয়েছিলাম বির রূপটা পেয়েছিলাম সে ওয়াজ ওয়ার, এবং পারফেক্ট কন্টিনিউয়াসে বি এর রূপটা পেয়েছি কি বিন। অর্থাৎ বি কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস আসলেই বি ভার্বের দরকার হবে। এবার চলে আসবো আমরা 11 নম্বর টেন্সে, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সে। সাবজেক্ট আই, শ্যাল তো ফিউচার মানে শ্যাল বা উইল, আই শ্যাল। এইবার এই যে পারফেক্ট মানে হ্যাভ ভার্ব, অর্থাৎ হ্যাভ, আই শ্যাল হ্যাভ রিটেন। পারফেক্ট হলেই ভার্বের থ্রি বা ভার্বের পাস পার্টিসিপল দিতেই হবে আ লেটার। এবার আমরা চলে যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে তাই লিখবো সাবজেক্ট শ্যাল হ্যাভ, একটা বিন আসবে আর আইএনজি যুক্ত হবে, রাইটিং আ লেটার। আমার মনে হয় না যে এখানে কোনো রকম জটিলতা আছে, একেবারে ক্লিয়ার এবং পরিষ্কার একটা ধারণা টেন্সের উপরে। এইবার আমাদের যে সমস্যাটা হয় যে আমরা এইটুকু জানার পরেও টেন্স ধরতে পারি না, কেন? কারণ প্রত্যেকটা সেন্টেন্সেরই, প্রত্যেকটা টেন্সেরই 4টা ফর্ম আছে, সেটা সেন্টেন্সের উপর ভিত্তি করেই হয়। একটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্ম, একটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম, একটা হচ্ছে নেগেটিভ ফর্ম, একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। এই প্রত্যেকটা টেন্সেরই 4টা করে ফর্মে আমরা সেন্টেন্স রাখতে পারি। এখন যখন যেমনটা প্রয়োজন হয় তেমনভাবেই ফর্মগুলো থাকে। এই কারণে আমরা সাধারণত টেন্সের ব্যাপারে অ্যাপ্লাই হোক বা ধরাই হোক একটু সমস্যায় পড়ি। সেই জন্য আমাদের ওই 4টা ফর্ম খুবই সিম্পল, ওই 4টা ফর্ম আমরা একটু দেখে নেব এই সেশনের মাধ্যমে। আমরা লক্ষ্য করি কিভাবে সেই জিনিসটা হয়। আমি লিখেছিলাম আই রাইট আ লেটার। এখানে এটা হচ্ছে অ্যাসার্টিভ ফর্মে আছে, অ্যাসার্টিভ ফর্মে আছে বা অ্যাফার্মেটিভ আমরা ধরে দিই, একবারে অ্যাফার্মেটিভ ফর্মে আছে। এটা কিন্তু নেগেটিভ করি, নেগেটিভ মানেই হচ্ছে একটি সাহায্যকারী ভার্ব, একটি সাহায্যকারী ভার্ব আমাদেরকে লিখতে হবে। সেটা এখন এখানে যদি সাহায্যকারী ভার্ব সরাসরি না থাকে, মূল ভার্বের কাছ থেকে আমরা সাহায্যকারী ভার্বটা বের করে নেব। কিভাবে? মূল ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ডু আসবে, যদি এস বাই এস ফর্মে থাকে তাহলে ডাজ আসবে, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ডিড আসবে। এইটুকুই আমাদের এখানে জানার আছে।
যে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে সাবজেক্ট বসাবো, একটা ডু বসাবো, নট বসাবো, নেগেটিভ হয়ে গেল। এবার রাইট এইটুকু যা আছে প্রেজেন্ট ফর্ম হবে আ লেটার হয়ে গেল। এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ যদি করি তাহলে কি হবে? ইন্টারোগেটিভে শুধু সাহায্যকারী ভাবটা সাবজেক্টের আগে হবে, নট হবে না, শুধু সাহায্যকারী ভাবটা সাবজেক্টের আগে। ডু আই রাইট আ লেটার, প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ ফর্ম। এইবার আসছে ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ এই ক্ষেত্রে আমরা ডু সাবজেক্টে আগে দেব এবং সাবজেক্টের পরে নট দেব, আর বাকি সব ঠিক হবে। ডু আই রাইট আ লেটার, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখা গেল আমাদের এখানে দুইটা ইন্টারোগেটিভ হচ্ছে আর দুইটা হচ্ছে অ্যাসার্টিভ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই প্রত্যেকটা টেন্সেরই 12টা টেন্সের প্রত্যেকটাতেই 4টা করে ফর্ম আছে। এই 4টা ফর্ম আমরা খুব সহজেই তৈরি করতে পারি কি, শুধুমাত্র সাহায্যকারী ভার্বের হেল্প নিয়ে। সাহায্যকারী ভার্বটা যদি আমরা ব্যবহার করি এবং এর ব্যবহারটা নেগেটিভে কী হবে, সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পরে বসবে, তারপরে নট হবে, আর সব ঠিক থাকবে। আর ইন্টারোগেটিভে কী হবে, সাবজেক্ট আগে শুধু সাবজেক্ট আগে সাহায্যকারী ভার্বটা নিয়ে আসতে হবে, আর এগুলো সব সাজিয়ে লিখে দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন লিখে দিতে হবে, হয়ে গেল ইন্টারোগেটিভ। এবার ইন্টারোগেটিভ নেগেটিভটা আরও সহজ, সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব এবং পরে নট, আর বাকিগুলো সব ঠিক থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়ে যাবে। হয়ে গেল আমাদের এই 4টা ফর্ম। তাহলে আমরা এই 12টা টেন্স খুব ভালোভাবে আমরা কী করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো এবং ধরতে পারবো এবং লিখতে পারবো। ধন্যবাদ সকলকে।